আসসালামু আলাইকুম। 14 ফেব্রুয়ারি এই তারিখের নাম শুনলেই আমরা সাধারণভাবে চিন্তা করি ভ্যালেন্টাইন ডে, সুন্দরবনস ডে, পয়লা ফাল্গুন ডে, তা না হলে ইন্টারন্যাশনাল বুক গিভিং ডে। কিন্তু এই সকল দিবসের বাইরেও 14 ফেব্রুয়ারি আরো একটি বিশেষ দিবস রয়েছে, যেটি সম্পর্কে আমরা অনেকে জানি না, যার নাম হলো দ্য পেল ব্লু ডট ডে। এটি কোনো উৎসবের দিন নয়, এটি এমন একটি দিন যেদিন মানবজাতি পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছিল এই বিশাল মহাবিশ্বে তাদের অস্তিত্ব সম্পর্কে, যা তাদের সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দিয়েছিল। ঘটনাটি 1990 সালের 14 ফেব্রুয়ারি নাসার একটি মহাকাশযান ভয়েজার 1 এর মাধ্যমে মহাকাশে এক অদ্ভুত রকমের ছবি তোলা হয়েছিল। যে ছবিটি দেখার পর বিজ্ঞানীরা রীতিমতো আটকে উঠেছিলেন। মানবজাতি প্রথমবারের মতো বুঝতে পেরেছিলেন তাদের অস্তিত্ব এই বিশাল মহাবিশ্বে কোথায়, কোন স্থানে, কতটাই না ক্ষুদ্র। মূলত কার্ল সাগানের অনুরোধে ভয়েজার 1 যখন আমাদের সোলার সিস্টেমের প্রায় শেষ প্রান্তে, তখন ভয়েজারের ক্যামেরা শেষবারের মতো পৃথিবীর দিকে ঘোরানো হয়েছিল। তারপর এই ছবিটি তোলা হয়। তারপর ভয়েজার 1 এর ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় এবং এটি মহাবিশ্বের অন্ধকার অতলে হারিয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা ভয়েজার 1 নামে এই মহাকাশযানটি আর কখনো পৃথিবীতে ফেরত আসবে না। এখন প্রশ্ন হলো, কি আছে ছবিটির ভিতরে? ছবিটির ভিতরে এমন কি আছে যা দেখার পর বিজ্ঞানীরা পর্যন্ত আশ্চর্য হয়ে গিয়েছিলেন? বলা হয় এই ছবিটি কোনো সাধারণ একটি ছবি ছিল না, এটি ছিল মানবতার বিশাল আয়না। কার্ল সাগান এই ছবিটির নাম দেয় দ্য পেল ব্লু ডট। 1994 সালে কার্ল সাগান পেল ব্লু ডটের উপর ভিত্তি করে এ ভিশন অফ দ্য হিউম্যান ফিউচার ইন স্পেস নামে এই বইটি লেখেন। যে বইটি পড়ার পর অসংখ্য মানুষ কান্নায়, বিষণ্ণতায়, এক কথায় বলতে গেলে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। প্রশ্ন রয়েই যায়, কি আছে ছবিটির ভিতরে? আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের একটি গল্প বলবো, 14 ফেব্রুয়ারি গল্প, একটি ছবির গল্প যা বদলে দিয়েছিল পুরো মানব জাতির চিন্তাধারা। এই ভিডিওটি মূলত একটি ডকুমেন্টারি ভিডিও। আপনি যদি নতুন কিছু জানতে ও শিখতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে জানবো পেল ব্লু ডটের ইতিহাস সম্পর্কে, জানবো এই ছবি তোলার পেছনের গল্প, জানবো ভয়েজার 1 সম্পর্কে, ভয়েজার 1 অন্ধকারে অতলে হারিয়ে যাওয়া, পৃথিবীতে ফেরত না আসার গল্প, জানবো কার্ল সাগান ও তার লেখা বইটি সম্পর্কে। এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ক্যাপচার করব। ভিডিও শেষে আমি সমস্ত রেফারেন্স দিয়ে দেব। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তো রেফারেন্সে কিছুই বুঝতে পারবেন না। চলুন অনুসন্ধান করি পেল ব্লু ডটের ছবিটির পেছনের ইতিহাস সম্পর্কে, যেখানে একটি মহাকাশযানে তোলা ছবির মাধ্যমে মানবজাতি প্রথমবারের মতো বুঝতে পেরেছিল তাদের অস্তিত্ব সম্পর্কে, যা তাদের নতুনভাবে ভাবতে বাধ্য করেছিল। আজকের ভিডিও টপিক দ্য পেল ব্লু ডট। চলুন ভিডিও শুরু করি। That dot. The blue dot. What the pale blue dot? The pale blue dot. Pale blue dot. Pale blue dot. The pale blue dot. Pale blue dot. 1977 সালে নাসারা দুটি মহাকাশযান তৈরি করে, যার একটি নাম ছিল ভয়েজার 1 এবং আরেকটি নাম ছিল ভয়েজার 2। ভয়েজার 1 তৈরি করা হয়েছিল বৃহস্পতি ও শনি এই দুটি গ্রহ পর্যবেক্ষণ করার জন্য, আর ভয়েজার 2 তৈরি করা হয়েছিল বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস এই চারটি গ্রহ পর্যবেক্ষণ করার জন্য। যখনই মহাকাশে কোনো রকেট পাঠানো হয়, আমরা সাধারণভাবে চিন্তা করি হয় এটা চাঁদে যাবে, না হলে মঙ্গলে যাবে, না হলে পৃথিবীর আশেপাশে বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করবে। কিন্তু 1970-এর দিকে নাসার বিজ্ঞানীরা একটু ভিন্ন রকম চিন্তা করেছিল। তারা চিন্তা করেছিল তারা আরো দূরে যাবে, তারা আরো দূরে যাবে, তারা বৃহস্পতি গ্রহের দিকে যাবে, তারা শনি গ্রহের দিকে যাবে, তারা নেপচুন গ্রহের দিকে যাবে, তারা ইউরেনাস গ্রহের দিকে যাবে, যার কারণে ভয়েজার 1 এবং ভয়েজার 2 এই দুটো মহাকাশযান তৈরি করা হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি শুধু ভয়েজার 1 সম্পর্কে আলোচনা করব, কারণ পেল ব্লু ডট ছবিটির সাথে সম্পর্ক ভয়েজার 1 এর। ভয়েজার 1 এই মহাকাশযানটা তৈরি করা হয়েছিল বৃহস্পতি ও শনি এই দুটি গ্রহ গবেষণা করার জন্য। বৃহস্পতি গ্রহে বড় বড় চাঁদ আছে, শনি গ্রহে বিশাল বড় রিং আছে, এগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করবে, যার কারণে ভয়েজার 1 তৈরি করা হয়েছিল। ভয়েজার 1 যে মহাকাশযানটা ছিল সেটা আজকের মহাকাশযানগুলোর মতো তেমন আধুনিক ও শক্তিশালী ছিল না। আধুনিক মহাকাশযানগুলো যেমন খুলে আলাদা হয়ে যেতে পারে, হেঁটে বেরোতে পারে, কিন্তু ভয়েজার 1 এই মহাকাশযানটা তেমন কোনো কিছুই করতে পারতো না। এর কারণ হলো 1970-এর দিকে নাসার বিজ্ঞানীদের টেকনোলজি এতটা আধুনিক ও শক্তিশালী ছিল না। ভয়েজার 1 কিন্তু খুব ছোট্ট একটা মহাকাশযান ছিল, এর ওজন ছিল প্রায় 722 কেজির মতো। এই মহাকাশযানটা দুটা বিশেষ গুণ ছিল, এক, খুব দূরে যেতে পারতো, দুই, খুব ভালো ছবি তুলতে পারতো। এর একটা দুর্বল দিকও ছিল, এটা শুধু সামনের দিকে যেতে পারতো, পেছনে আর ফিরে আসতে পারতো না। এর কারণ হলো 1970-এর দিকে বিজ্ঞানীদের টেকনোলজি আধুনিক না হওয়ার কারণে এটা এভাবে তৈরি করা হয়। তারপর 1977 সালে 5 সেপ্টেম্বর পৃথিবী থেকে ভয়েজার 1 এই মহাকাশযানটি রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়। 4, 3, 2, 1. MDS, we have ignition, we have a liftoff. Roll program is in on time. Vehicle response is normal. TVC bus hold, it looks good. Tank pressures look good.
Hey, MDS. লঞ্চ করার ঠিক 12 দিন পর অর্থাৎ 18 সেপ্টেম্বর ভয়েজার 1 পৃথিবীর বাহির থেকে প্রথম এই ছবিটি পাঠায়, যেখানে দেখা যাচ্ছে চাঁদ ও পৃথিবী একই ফ্রেমে। অনেকে এই বিষয়টা মজা করে বলে যে এটা ছিল পৃথিবীর প্রথম সেলফি। যে স্থান থেকে ভয়েজার 1 পৃথিবী এবং চাঁদের এই ছবিটি তুলেছিল তখনও সে মঙ্গল গ্রহ পাড়ি দেয়নি। তারপর ভয়েজার 1 ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগোতে থাকে। ধীরে ধীরে সে মঙ্গল গ্রহ পাড়ি দিয়ে বৃহস্পতি গ্রহের কাছাকাছি গেল। বৃহস্পতি গ্রহ চাঁদ, বায়ুমণ্ডল, মাধ্যাকর্ষণ শক্তি, এর ভিতরে চলমান ঘূর্ণিঝড় যেটাকে বলে গ্রেট রেড স্পট, এগুলো কাছ থেকে ছবি তোলে। আমরা সাধারণত জানি রিং বা বলয় একমাত্র শনি গ্রহেরই রয়েছে, কিন্তু ভয়েজার মিশনের পর বিজ্ঞানীরা জানতে পারলো বৃহস্পতি গ্রহের একটা রিং রয়েছে, যা অসংখ্য ধূলিকণা পাথর বৃহস্পতির চারপাশে কেন্দ্র করে ঘুরছে, যা দূর থেকে চোখে পড়ার মতো না। ভয়েজার 1 এর মাধ্যমে বৃহস্পতি গ্রহের এই বিষয়গুলো কাছ থেকে পর্যবেক্ষণ করলো এবং ছবি তুললো, তারপরে পৃথিবীতে পাঠালো। এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারলো বৃহস্পতি গ্রহ সম্পর্কে। বৃহস্পতি গ্রহ পর্যবেক্ষণ শেষ করে ভয়েজার 1 ধীরে ধীরে শনি গ্রহের কাছে যায়। আমরা সাধারণত জানি শনি গ্রহে রয়েছে বিশাল বড় রিং বা বলয়, কিন্তু ভয়েজার মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা কাছ থেকে দেখে জানতে পারে এটি কোনো রিং বা বলয় নয়, এটি হলো অসংখ্য ক্ষুদ্র ধূলিকণা পাথর বরফ, যা শনি গ্রহকে কেন্দ্র করে ঘুরছে, যা দূর থেকে রিং এর মতো দেখায়। তারপর ভয়েজার 1 শনি গ্রহের চাঁদ, বায়ুমণ্ডল, মাধ্যাকর্ষণ শক্তি এগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করলো এবং একে একে ছবি তুললো, তারপরে পৃথিবীতে পাঠালো। বিজ্ঞানীরা জানতে পারলো শনি গ্রহ সম্পর্কে। ভয়েজার 1 এর যে মেইন কাজ বৃহস্পতি ও শনি গ্রহ পর্যবেক্ষণ করা, তা সে সম্পূর্ণ করলো। যেহেতু এই রকেটটা শুধু সামনে যেতে পারে, পেছনে ফিরে আসতে পারে না, যার কারণে সে ধীরে ধীরে একটা পর্যায়ে প্লুটো গ্রহের কাছে চলে যায়, যাকে একসময় আমাদের সৌরজগতের 9তম গ্রহ ধরা হতো। তখন ভয়েজার 1 এর দূরত্ব ছিল পৃথিবী থেকে প্রায় বিলিয়ন কিলোমিটার দূরে। জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বাধীন ইমেজিং দলের সদস্য কার্ল সেগান বাকি বিজ্ঞানীদের রিকোয়েস্ট করে বলল, দেখো ভয়েজার 1 সোলার সিস্টেমের বাইরে চলে যাওয়ার আগে পৃথিবীর শেষ একটি ছবি তোলা যায় কিনা। কার্ল সেগানের কথা শুনে বাকি বিজ্ঞানীরা রীতিমতো খুবই আশ্চর্য হয়ে যায় এবং বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর ছবি তোলা মানে সূর্যের দিকে ক্যামেরা ঘোরানো। সূর্যের লাইট পড়ে ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে বা কোনো প্রকার ক্ষতি হয়ে যেতে পারে, যার কারণে বাকি বিজ্ঞানীরা কিছুতেই পৃথিবীর দিকে ক্যামেরা ঘোরাতে রাজি হচ্ছিলেন না এবং সবাই দ্বিমত পোষণ করছিলেন। কার্ল সেগান অনেক বোঝানোর পর তারা সবাই একটি সিদ্ধান্তে আসে এবং ভয়েজার ক্যামেরা পৃথিবীর দিকে ঘোরানো হয়। ভয়েজার 1 আমাদের সোলার সিস্টেমের বাইরে চলে যাওয়ার আগে 1990 সালের 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডেতে পৃথিবীর এই শেষ ছবি তোলা হয়। তখন ভয়েজার 1 এর দূরত্ব ছিল পৃথিবী থেকে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূরে, অর্থাৎ 600 কোটি কিলোমিটার দূরে। আপনি যদি ছবিটার দিকে খেয়াল করেন, বিশাল এই ছবিটার ভিতরে এই যে উজ্জ্বল ক্ষুদ্র বিন্দুটা দেখতেছেন, এই উজ্জ্বল ক্ষুদ্র বিন্দুটাই হলো আমাদের পৃথিবী। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটাই হলো আমাদের পৃথিবী। প্লুটো গ্রহের কাছ থেকে পৃথিবীর আয়তন দেখাচ্ছিল প্রায় 0.12 পিক্সেল। বিশাল এই মহাবিশ্বের ভিতরে পৃথিবী ক্ষুদ্র একটা কণা, এই কণার ভিতরে আমাদের বসবাস। কার্ল সেগান এই ছবিটারই নাম দিয়েছিলেন দ্য পেল ব্লু ডট, যাকে বাংলায় বলে নিষ্প্রভ নীল বিন্দু। এর আরো একটি নাম রয়েছে ফ্যাকাশে নীল বিন্দু। আপনি যদি গুগলে পেল ব্লু ডট লিখে সার্চ করেন, ছবি সহ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই ছবিটা দেখার পর 1994 সালে কার্ল সেগান পেল ব্লু ডট ভিশন অফ দ্য হিউম্যান ফিউচার ইন স্পেস নামে এই বইটা লিখেছিলেন। এই বইটা মানবজাতির অস্তিত্ব একটি পরিষ্কার ধারণা তৈরি করতে সক্ষম হয় এবং মানবজাতি নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরে অসংখ্য মানুষ কান্নায়, বিষণ্ণতা, এক কথায় বলতে গেলে আবেগপ্রবণ করে তুলেছিল এই বইটা। কার্ল সেগান তার লেখা বইয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রায় 600 ওয়ার্ডের একটি মূল্যবান টেক্সট ওয়েবসাইটে পাবলিশ করে। আপনি যদি পুরো টেক্সটটা পড়েন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন কেন তার বইটা পড়ে কেন মানবজাতি এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। আমি টেক্সটটা সংক্ষেপে মূল পয়েন্টটুকু বলতেছি। কার্ল সেগান তার লেখা বইতে বলেছিলেন, আপনি যদি ছোট্ট ডটটার দিকে তাকান, এই ছোট্ট বিন্দুটাই আমরা, এটাই আমাদের পৃথিবী। আমরা যাদেরকে চিনি, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবার, আমাদের ভালোবাসার মানুষ, সবকিছু ছোট্ট বিন্দুটার মতো। আমাদের যত আনন্দ, যত দুঃখ, যত কষ্ট, যত আশা আকাঙ্ক্ষা, হাজারো ধর্ম, সবকিছু ছোট্ট বিন্দুটার মতো। কার্ল সেগান আরো বলেন, একসময় রাজারা রক্তের বন্যা বয়ে দিত যাতে তারা ছোট্ট বিন্দু, ছোট্ট একটি অংশ শাসন করতে পারে। কার্ল সেগান আরো বলেন, আমরা আছি এক সুবিশাল অন্ধকারের মাঝে। আর যদি আমাদের পৃথিবীর কোনো প্রকার বিপদ আসে, আমাদের রক্ষার জন্য সহায়তা আসবে এবং কোথাও কোনো ইঙ্গিত নেই। তাই আমরা যেন একে অপরের উপর মানবিক হই, আমরা যেন এই ছোট্ট গ্রহটা যত্ন নিই। কার্ল সেগান আরো বলেছেন, বিশাল এই সোলার সিস্টেমের মধ্যে বিজ্ঞানীদের খুঁজে পাওয়া পৃথিবী একমাত্র গ্রহ যেটা মানবজাতি বসবাসের জন্য একমাত্র উপযুক্ত। তাই আমাদের পছন্দ হোক বা না হোক, পৃথিবী আমাদের বসবাসের একমাত্র জায়গা, পৃথিবী আমাদের একমাত্র আশ্রয়, পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান। কার্ল সেগান তার লেখা বইয়ে 600 ওয়ার্ডের এই টেক্সটটা পাবলিশ করেছিলেন। টেক্সটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। লিংকে ক্লিক করে আপনি টেক্সটটা সেখান থেকে কপি করে গুগলের মাধ্যমে ইজিলি পড়তে পারবেন।
অথবা চাইলে আপনি এটা ইউটিউব থেকেও শুনতে পারেন। কার্ল সাগান পেল ব্লু ডট থেকে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই সব কিছু আপনার কাছে যদি খুবই ঝামেলার মনে হয় তাহলে আমি টেক্সটটা ট্রান্সলেট করে বইয়ের ছবি সহ গ্রুপে দিয়ে দিব এবং ইউটিউবে ভিডিওর লিংকটাও দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে ইজিলি পড়তেও পারবেন এবং লিংকের মাধ্যমে ইউটিউবে গিয়ে সরাসরি ভিডিওটা দেখতেও পারবেন। চলুন ভিডিওর মূল পয়েন্টে ফিরে যাই। পৃথিবীর এই ছবিটি তোলার পর বজারের ক্যামেরা বন্ধ করে দেওয়া হয় যাতে বজারে পাওয়ার থাকে, বজারে পাওয়ার জন্য শুধু শুধু ক্যামেরাতে নষ্ট না হয়, কারণ এরপর বজারের আর কোনো ছবি তোলার প্রয়োজন ছিল না। ভয়েজার 1 তার নিজ আপন গতিতে এগোতে থাকে এবং এগোতে এগোতে এক পর্যায়ে আমাদের সোলার সিস্টেম পার হয়ে ইন্টারস্টেলার স্পেসে চলে যায়, যার গতি প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার এবং প্রতি ঘন্টায় 61,198 কিলোমিটার গতিতে ছুটে চলেছে ভয়েজার 1। ভয়েজার 1 মানুষের তৈরি প্রথম মহাকাশ যান যেটা আমাদের সৌরজগতের হিলিও স্পেস পার হয়ে ইন্টারস্টেলার স্পেস ট্রাভেল করছে। হিলিও স্পেস হলো সেই জায়গা যেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যকর থাকে এবং ইন্টারস্টেলার স্পেস হলো সেই জায়গা যেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি কার্যকর থাকে না। 2012 সালে প্রথম ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছে। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভয়েজার 1 কিন্তু এখনো অ্যাক্টিভ। নাসা যখন 1977 সালে প্রথম ভয়েজার 1 পাঠায় তখন তাদের প্ল্যান ছিল মোটামুটি 5 বছরের মতো, শনি গ্রহ কিছু ছবি তুলবে, বৃহস্পতি গ্রহ কিছু ছবি তুলবে, তারপরে শেষ। কিন্তু 5 বছর তো দূরের কথা, 1977 সালে লঞ্চ করার পর 2025 সাল হয়ে গেল, ভয়েজারের বয়স 47 বছর। আশ্চর্যজনকভাবে ভয়েজার 1 এখনো অ্যাক্টিভ। পৃথিবীর সাথে ভয়েজার 1 এর যোগাযোগ এখনো সক্রিয় রয়েছে এবং প্রতিনিয়ত ভয়েজার 1 পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠিয়ে যাচ্ছে। ভয়েজার 1 এর দূরত্ব বর্তমানে সূর্য থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে। বিজ্ঞানীরা অনুমান করেছেন ভয়েজার 1 2030 সাল পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, তারপর ভয়েজারের সাথে পৃথিবীর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ ওই সময় ভয়েজারের হয়তো তেমন একটা পাওয়ার থাকবে না বা তার জ্বালানি শেষ হয়ে যাবে। জ্যোতির্বিজ্ঞানীদের নেতৃত্বাধীন ইমেজিং দলের সদস্য কার্ল সাগান, তিনি ছিলেন খুবই প্রখর এবং একজন বিচক্ষণ বিজ্ঞানী। তারই সিদ্ধান্তে পৃথিবীর এই ছবিটি তোলানো হয়েছিল। তিনি এই ছবিটি না তোলালেও পারতেন, কারণ ভয়েজার মিশনের সাথে পৃথিবীর এই ছবিটি কোনোভাবে সম্পৃক্ত ছিল না। ভয়েজার মিশনের সাথে সম্পৃক্ত ছিল বৃহস্পতি এবং শনি গ্রহ পর্যবেক্ষণ করা, কিন্তু পৃথিবী যে এই ছবির তুলনা হয়েছে এটা ছিল জাস্ট অতিরিক্ত একটা ছবি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেনই বা ছবিটি তুলিয়েছিল কার্ল সাগান? বিশাল এই মহাবিশ্বের ভিতরে মানব জাতির অস্তিত্ব, পৃথিবীর আকার, আয়তন, পৃথিবীর গুরুত্ব বোঝানোর জন্য এই ছবিটি তোলানো হয়েছিল। মানুষের যে অহংকার সাধনা পেল ব্লু ডট নামক পৃথিবীর এই ছবিটি দিয়ে বাস্তবে একটি উদাহরণ দেখান কার্ল সাগান। এই ছবিটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা মহাবিশ্বে কিছুই না। মানুষের এত অহংকার, লোভ, বিবেক আসলে কতটা অর্থহীন, কতটা মূর্খতা তার একটি বাস্তব উদাহরণ হলো পেল ব্লু ডট। আমরা যতই শক্তির বলে যুদ্ধ করি, অন্যায় ভাবে জায়গা দখল করি, বিভেদ করি, একে অপরকে কষ্ট দিই, ক্ষমতার জন্য লড়াই করি, সবকিছুই ক্ষুদ্র বিন্দুটার মতো। পেল ব্লু ডট ছবিটা দেখলে বোঝা যায় মানুষের এই অহংকার, বিভেদ, ক্ষোভ আসলে কতটা অর্থহীন, কতটা না মূর্খতা। আপনি জাস্ট চিন্তা করেন, বিশাল এই মহাবিশ্ব থেকে যদি পৃথিবী নামক এই ক্ষুদ্র কণাটাকে গায়েব করে দেওয়া হয়, তা থেকে মহাবিশ্বে কোনো কিছু যাবে আসবে? কিছু যাবে আসবে না। যদি এই মহাবিশ্বে ভিন গ্রহে প্রাণী থেকেও থাকে, তারা যদি আমাদের সোলার সিস্টেমের কাছে আসে, চান্স খুব কম যে পৃথিবী নামক ক্ষুদ্র কণাটা বা ডটটা তাদের চোখে পড়বে, কারণ এটা চোখে পড়ার মতো কিছুই না। এটা জাস্ট ছোট্ট একটা কণা বা ডট। এই বিশাল মহাবিশ্বে এরকম লক্ষ লক্ষ কণা বা ডট চলাচল করছে। আমরা এবং আমাদের পৃথিবী এই বিশাল মহাবিশ্বে ধূলিকণার চেয়েও ক্ষুদ্র, যা এই পেল ব্লু ডট ছবিটা দেখলেই বুঝতে পারা যায়। কার্ল সাগান তার লেখা বইয়ে প্রায় যে 600 ওয়ার্ডের টেক্সটটা ওয়েবসাইটে পাবলিশ করেছিলেন, তার লাস্টের পয়েন্টে বলেছিলেন, there is a perhaps no better demonstration of the folly of human conscience than this distant image of our tiny world. সহজ ভাষায় বললে যার অর্থ দাঁড়ায়, এই ছোট্ট বিন্দুতে মানুষের অহংকার, মূর্খতার চেয়ে ভালো কোনো আর উদাহরণ হয় না। ভিডিও শেষ করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি 14 ফেব্রুয়ারি এটা পালন না করে অন্তত যদি এটার কথাও স্মরণ করেন, তাহলে একবার হলেও আপনার রবের কথা স্মরণ হবে। আপনি জাস্ট চিন্তা করেন, বিশাল এই মহাবিশ্বের ভিতরে পৃথিবী ক্ষুদ্র একটা কণা, এই কণার মধ্যে আপনার রব আপনাকে কেন সৃষ্টি করেছে, কেন আমাদের বানিয়েছে, কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীতে আমাদের প্রয়োজনটা কি, আমাদের এই মানব অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আপনার কাছে যদি এইসব প্রশ্নের উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।